বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আজকে আমি বাংলাদেশের রাজনীতিতে কেন দুইটি রাজনৈতিক দল বা দুইটি পরিবারের আধিপত্য বিস্তার হলো সেই ব্যাপারে কিছু আলোকপাত আপনাদের সাথে করতে চাই। প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাদের ব্যাপক জনপ্রিয়তার মাঝখান দিয়ে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় আসে সেই সময় উনি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন এবং ওই দীর্ঘ ৮-৯ বছর ওনার শাসনকালে উনি চেষ্টা করেছেন মানুষকে নিরাপত্তা দিতে, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে এবং বাংলাদেশের কিভাবে উন্নয়ন ঘটানো যায়, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়া যায়, সেই ব্যাপারে উনি ব্যাপক চেষ্টা করেছেন এবং গ্রামগঞ্জে উনি ব্যাপক উন্নয়নও করেছেন। মানুষের খুব কাছাকাছি উনি গিয়েছেন। বন্যার সময় বুক পানিতে নেমে দেশের জনগণের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে উনি যথেষ্ট সম্মানের চোখে দেখতেন। এইগুলা বিভিন্ন ব্যাপার নিয়ে এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষের মনে উনি একটা অবস্থান তৈরি করেছিলেন। ৯০-এর যে আন্দোলন, সেই আন্দোলন ছিল শহরভিত্তিক আন্দোলন এবং উনি কোনো অবস্থাতেই চাননি যে দেশে রক্তপাত হোক, যার কারণে রক্তপাতহীন একটি আন্দোলনে উনি, যেহেতু ওনাকে বলা হয়েছিল আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেন এবং সেই নির্বাচনে আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করেন, সেই প্রেক্ষাপটেই উনি কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি হয়েছিলেন এবং ওনাকে আশ্বস্ত করা হয়েছিল যে সকল দলকে সমান সুযোগ সুবিধা দিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে পাশ করবে সে আসবে ক্ষমতায় এবং নির্বাচিত সরকার কে দোষ করলো কে দোষ করলো না তাদের বিচার করবে। সেই প্রেক্ষাপটে এরশাদ সাহেব যখন ক্ষমতা ছাড়েন, এরপর কিন্তু এরশাদ সাহেব এবং তার দলের প্রতি বিরূপ আচরণ করা হয়। এরশাদ সাহেবকে বন্দি করা হয়, যেটা কথা ছিল না, এবং জাতীয় পার্টির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দকে বন্দি করা হয়। ঠিক পাশাপাশি যখন জাতীয় পার্টির বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে হামলা করা হয়, নির্যাতন করা হয়, এমন একটি দুর্বিষহ অবস্থায়ও এরশাদ সাহেব জেলে এবং জাতীয় পার্টির ওই সময় মিজান চৌধুরী সাহেব দলের হাল ধরেন। ওনারা এরশাদ সাহেবের সাথে পরামর্শ করে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টিকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়নি। জাতীয় পার্টি যে নির্বাচন করতেছে সেই জিনিসও কিন্তু, সেই ব্যাপারেও কিন্তু মানুষের তেমন কিন্তু জানা ছিল না। অনেক জায়গায় প্রচার প্রপাগান্ডাও জাতীয় পার্টি করতে পারেনি। উপায়ন্ত মাত্র ১৫০ সিটে জাতীয় পার্টি প্রার্থী দিতে পারে। ঢাকা জেলায় তো কোনো, ঢাকা শহর এবং ঢাকা জেলায় তেমন কোনো প্রার্থী ছিল না। যারা ছিল তারাও কিন্তু জনসমক্ষে আসেনি, প্রচার প্রপাগান্ডায় তারা ছিল না এবং বেশিরভাগ জায়গাতেই জাতীয় পার্টি প্রচার প্রপাগান্ডা করতে পারেনি। এমন একটা বিরূপ অবস্থায় মানুষ ধরেই নিয়েছিল জাতীয় পার্টি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও যখন ৯০-এর পরবর্তী পর্যায়ে ৯১-এর নির্বাচনের ফলাফল আসলো, তখন কিন্তু একটা মিরাকাল জিনিস ঘটে গেল। সকল রাজনৈতিক দল কিন্তু অবাক বিস্ময়ে দেখল যে যদি এরশাদ সাহেব মুক্ত থাকত এবং এরশাদ সাহেবের দলকে যদি নির্বাচন করতে দেওয়া হতো, তাহলে কিন্তু ৯১-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় আসতো, অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারতো না এবং ব্যাপক একটা সংখ্যা গরিষ্ঠ নিয়েই ক্ষমতায় আসতো। দেখেন ওই সময়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে
জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয়নি, কোনো প্রচার প্রপাগান্ডা করতে দেওয়া হয়নি, সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ জেলখানায় ছিল। তারপর এরশাদ সাহেব 5টি সিটে জেলখানায় থেকে নির্বাচন করেন, কোনো প্রচার প্রপাগান্ডা ছিল না। এবং এমন একটা পরিস্থিতিতে 150 সিটে নির্বাচন করে 18% ভোট পায়, 35টি সিটে দ্বিতীয় হয়, 35টি সিটে পাশ করে, 37টি সিটে দ্বিতীয় হয় এবং 70-এর ঊর্ধ্বে সিটে জাতীয় পার্টির প্রার্থী তৃতীয় হয়। এবং সেই তৃতীয় যে হয় তারাও কোথাও দেখা গেছে প্রথম এবং দ্বিতীয়র সাথে 4-5 হাজার ভোটের পার্থক্য ছিল, সর্বোচ্চ পার্থক্য ছিল 15,000 ভোট। 150 সিটে নির্বাচন করে 150 সিটেই কিন্তু জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠে তেমন কোনো প্রচার প্রপাগান্ডা বেশিরভাগ সিটেই তারা করতে পারেনি। জাতীয় পার্টির প্রার্থী আছে এটাও তেমন মানুষ জানত না। এরশাদ সাহেব সেই 5টি সিটে জেলখানায় থেকে উনি পাশ করেন এবং 96-এর নির্বাচনও কিন্তু একই রেজাল্ট। এরশাদ সাহেব জেলখানায় থেকে 5টি সিটে পাশ করেন, জেলখানায় থেকে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কোনো রাষ্ট্রপ্রধান বা আর্মি থেকে আসা কোনো মানুষ এই যে ক্ষমতা ছেড়ে জেলখানায় বন্দি থেকে যে 5টি সিটে 2বার পাশ করলো, এটা কিন্তু একবারও আজ পর্যন্ত 5টি সিটে কেউ পাশ করতে পারেনি। উনি 2বার পাশ করেছেন। এটা তার ব্যাপক জনপ্রিয়তার এটা কিন্তু একটা প্রতিফলন। এবং 18% ভোট, যেখানে বিএনপি 33% ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায় যায় জামাতের সহায়তায়, আর আওয়ামী লীগ 34% ভোট পেয়েও কম সিট পাওয়ার কারণে ক্ষমতায় যেতে পারেনি। তো যদি এরশাদ সাহেব জেলখানায় না থাকতেন বা দলকে যদি সঠিকভাবে নির্বাচন করতে দেওয়া হতো বা জাতীয় পার্টিকে যদি অন্য রাজনৈতিক দলের সাথে সমান সুযোগ সুবিধা দেওয়া হতো, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 3টি স্রোতধারা এখন পর্যন্ত থাকতো এবং ত্রিমুখী একটি লড়াই কিন্তু এখন পর্যন্ত থাকতো। কিন্তু 90-এর পরবর্তী পর্যায়ে বা 96 এইগুলো সময় বরাবরই যারাই ক্ষমতা এসেছে, যেমন 96-এ জাতীয় পার্টির সহায়তা নিয়ে, অনুকম্পা নিয়ে, করুণা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরও জাতীয় পার্টিকে 2 ভাগে ভাগ করেছে মঞ্জুর নেতৃত্বে। মঞ্জুও কিন্তু আজ ধ্বংস হয়ে গেছে। এবং এরশাদ সাহেবকে যখন এরশাদ সাহেব 4 দলীয় জোট বিএনপিকে নিয়ে করেন, বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টি, এই 4 দলীয় ঐক্য জোট কিন্তু এরশাদ সাহেব করেছিলেন, যেটার সুফল 2001-এ বিএনপি পেয়েছিল। এবং ওই সময় শেষ মুহূর্তে এই 4 দলীয় জোট করার পর এরশাদ সাহেবকে আওয়ামী লীগ জেলখানায় ঢুকিয়ে দেয়। যাই হোক, যদি এরশাদ সাহেবকে ওই সময় এরশাদ সাহেব 4 দলীয় জোট থেকে না বের হন, তাহলে কিন্তু এরশাদ সাহেবকে জেল থেকে ছাড়া হয় না। এবং ওই সময় যে 4 দলীয় জোট করা হয়েছিল, এরশাদের নেতৃত্বে 4 দলীয় জোট, এরশাদের উদ্যোগে, এরশাদ সাহেবের উদ্যোগে 4 দলীয় জোট করা হলেও এরশাদ সাহেব জেলখানা যাওয়ার পর কিন্তু 4 দলীয় জোট থেকে তেমন কোনো এরশাদ সাহেবের ব্যাপারে আন্দোলন করা হয়নি। দেখ, এগুলো ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন কিছু ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি দীর্ঘ সময়ে কোনো রাজনৈতিক দল বা কোনো মানুষ যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তাহলে তার কাজকর্মে কিন্তু অটোমেটিকলি কিন্তু জনপ্রিয়তা মানুষের বাড়তে থাকে। তার কাজ, তার কর্মে, বিভিন্ন ব্যাপারে মানুষের কিন্তু উৎসাহ হয়। আমরা যে ধরেই নিয়েছি যে বাংলাদেশের মানুষ 2টি পরিবার বা 2টি রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত, এটা কিন্তু জনগণ এই জন্যে বিভক্ত যেহেতু তারা কিন্তু এখন পর্যন্ত যে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগের বাইরে তৃতীয় একটি শক্তিকে ভোট দিলে সে পাশ করবে, এই ধরনের শক্তি দেখতেছে না বলেই এই বাংলাদেশের জনগণ বাধ্য হচ্ছে এই 2টি দলকে ভোট দেওয়ার জন্য। যদি তারা বুঝতে পারত যে এই 2টি দলের বাইরেও আরেকটি দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তারা বেছে নিত তাকে। এবং আপনারা দেখবেন যে এরশাদ সাহেব যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, এই জন্য কিন্তু মানুষ তৃতীয় একটি শক্তিকে ওই সময় বেছে নিয়েছিল। এবং 90-এর পরবর্তী পর্যায়ে জাতীয় পার্টি যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেটা যারাই ক্ষমতা এসেছে তারা জাতীয় পার্টির উপর দমন পীড়ন করেছে বলে জাতীয় পার্টি কিন্তু এগিয়ে যেতে পারেনি। এখনও যদি বাংলাদেশের মানুষ, যেহেতু যারাই ভোট দিতে চায়, তারাই কিন্তু চায় যে আমার ভোট
আমি এমন একজন মানুষকে দেব সেই মানুষটি যাতে বিজয় লাভ করতে পারে, সেই প্রেক্ষাপট নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায় এবং ফাইনালি মানুষ চিন্তা করে যে দুই দলের মধ্যে কে পাশ করবে, তাকেই কিন্তু মানুষ ভোট দেয়। যার কারণে বাংলাদেশের রাজনীতিও দেখবেন যে 90-এ বিএনপি, 96 আওয়ামী লীগ, 2001-এ বিএনপি, আবার আওয়ামী লীগ, এই যে মানুষের চিন্তাধারার যে পরিবর্তন, একবার একে একবার ওকে, এটা কিন্তু মানুষ কখনোই কার উপর পুরোপুরি সন্তুষ্ট হয়নি বলেই পরপর দুইবার কাউকে মানুষ নির্বাচিত করেনি। তখন আওয়ামী লীগ যেই 8-এর পর যে নির্বাচন করে এসেছে, সেটা তো আসলে কোনো নির্বাচন নয়, জোর জবরদখল করে সমস্ত দলকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো নির্বাচন করা, সেটা কিন্তু নির্বাচন নয়। তার কারণ 2008-এ আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোট করে প্রায় 271টা সিট পেয়েছিল, সেখানে মাত্র 29টা সিট বিএনপি পেয়েছিল। তারপরও 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের এত জোর জবরদখল করা, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা কী প্রয়োজন ছিল? তার কারণ তখনও আওয়ামী লীগের ভয় ছিল যে 271 সিট পাওয়ার পরও ওই 29 সিটের বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে। কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে টার্নিং, কখনো একে কখনো তাকে দেবে, তখন কে ক্ষমতায় আসবে সেটা হলো জনগণ সিদ্ধান্ত নেবে। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের জনগণ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে যে কাকে ভোট দিলে ক্ষমতায় আসবে বা কাকে ভোট দিলে দেশ ভালো হবে, এটা কিন্তু এখনও বাংলাদেশের মানুষ পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি। সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে ইউনূস সাহেবের একটা সুযোগ আছে যে যদি উনি কোরবান নয়, যেহেতু ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে এবং আইন শৃঙ্খলার যদি ব্যাপারটা যদি ঠিক করতে পারে, দিয়ে আইন শৃঙ্খলার অবস্থা এখনও অবনতি, এখনও ঠিক হয়নি, এই জিনিসটার যদি উন্নতি ঘটাতে পারে, তাহলে দেখবেন যে ভারত যে বাংলাদেশকে যেভাবে কোণঠাসার করার চেষ্টা করেছিল, ইউনূস সাহেবের দক্ষতার কারণে সেই কোণঠাসা কিন্তু উল্টো ভারত হয়ে গেছে, কোণঠাসা কিন্তু উল্টা ভারত হয়ে গেছে। আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি, ভারত কিন্তু আমাদেরকে দাবায় রাখতে পারেনি। তো যাই হোক, এটা কিন্তু ইউনূস সাহেবের একটা বিশাল সাফল্য এবং আমিও দেখতেছি ধীরে ধীরে ইউনূস সাহেবের সমর্থন কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আপনারা ফেসবুক, ইউটিউবে আগে যেভাবে ইউনূস সাহেবের বিরোধিতা করা হতো, এখন কিন্তু ক্রমান্বয়ে এটা ইউনূস সাহেবের পক্ষের শক্তি অনেক বেড়ে গেছে। এবং যদি উনি ভালোভাবে রাজনীতি করতে, ভালোভাবে যদি উনি দেশ চালাতে পারেন, মানুষের মনে যদি জায়গা করে নিতে পারেন, যেহেতু ইতিমধ্যেই জায়গা করা শুরু হয়ে গেছে, তাহলে দেখবেন যে আগামী নির্বাচন একটা ত্রিমুখী লড়াই হতেও পারে, এটা বলা যায় না। তার কারণ মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ অন্ধভক্ত সবাই, এটা আমি বলবো না। কিছু মানুষ আছে অন্ধভক্ত, দল ছাড়া বা দলের বাইরে কোনো কিছুই তারা বুঝতে চায় না। কিন্তু এখনও বাংলাদেশের অলমোস্ট আমার কাছে মনে হয় 60%-এর উপরে লোক আছে যারা ভালো মানুষ চায়, ভালো নেতৃত্ব চায়, দেশের মঙ্গল চায়, কার নেতৃত্বে দেশ ভালোভাবে চলবে সেটার পক্ষে এখনও বাংলাদেশের 60%-এর উপরে লোক আছে। তাহলে এই শক্তিকে যদি কাজে লাগানো যায়, তাহলে আগামী দিন আমার কাছে মনে হয় আমরা ভালো রাজনীতি, ভালো শাসক, ভালো সুশাসন আমরা বাংলাদেশে দেখতে পারবো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।